গ্যাস সংকটের সমাধান মিলছে না স্পষ্টতা, নাজুক শিল্প ও জনজীবন, কমছে দেশীয় গ্যাস, বাড়ছে আমদানি নির্ভরতা। হাম ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, টিকা দেওয়ার পরও মিলছে না সুফল। হামে মৃত্যু বেড়ে 908, ডেঙ্গুতে আক্রান্ত 23,000-এরও বেশি। এবং এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের রেকর্ড, 3 লাখেরও বেশি শিক্ষার্থীর আবেদন, পুনর্মূল্যায়নের সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি অর্পিতা জয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গ্যাস ও জ্বালানি সংকটে স্থবির দেশ, সংকট মোকাবেলায় বাড়ছে এলএনজি আমদানি ও ব্যয়, কমছে দেশীয় গ্যাস। বিশেষজ্ঞদের মতে এটি সাময়িক নয়, দীর্ঘদিনের অনুসন্ধান, ঘাটতি ও আমদানি নির্ভরতার কাঠামোগত সংকট। বিস্তারিত প্রতিবেদনে। একদিকে কমছে দেশীয় গ্যাসের উৎপাদন, অন্যদিকে বাড়ছে আমদানি নির্ভরতা, এর সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন বড় ঝুঁকির মুখে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা এখনও প্রবল। গবেষণার তথ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 42% বেশি গ্যাস, 23% কয়লা ও 19% ফার্নেস অয়েল। নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, তার ব্যবহার খুবই কম। গ্যাসের কারণে, ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। গ্রাজুয়ালি কিন্তু এখানে আনএমপ্লয়মেন্টের দিকে আমরা কিন্তু যাচ্ছি। আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা এইসব এনার্জির মধ্যে পলিটিক্স ঢুকাই দিই, বিকজ অফকোর্স ইটস পলিটিক্স। কারণ গ্রিডের কথা যদি বলি, ইট ইজ পলিটিক্স। আমি বিদ্যুৎ দেবো সবখানে, প্রমিস করেছি, এখন দিতে পারি না, আমি কি করব বলেন। দেশীয় গ্যাস উৎপাদন সক্ষমতা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ মিলছে মাত্র 2,600 মিলিয়ন ঘনফুট, ফলে প্রতিদিন ঘাটতি থাকছেই। 150 থেকে 170 MFCFD গ্যাস প্রতি বছর আমাদের ডিপ্লিট করছে, প্রতি বছর এটা কমে যাচ্ছে। তো ডিপ্লিট হয়ে গেলে কি হবে? তার মানে 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের আরো 400 থেকে 500 MFCFD গ্যাস ডিপ্লিট করবে। 2018 সালে এলএনজি আমদানি শুরুর পর বাড়ছে আন্তর্জাতিক বাজার নির্ভরতা। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান হারে গ্যাস ব্যবহার চললে 2031 সালের মধ্যে মজুদ প্রায় নিঃশেষ হতে পারে। নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধানেও মিলছে না সাফল্য। বাংলাদেশের মতো ইকোনমিতে জেনারেশন সাইডে কস্ট 15 টাকা 98 পয়সা পার কিলোওয়াট আওয়ার, দিস ইজ টু হাই আমাদের পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী। আই এম সরি টু সে। এখন আপনি যদি তার সাথে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কস্ট কনসিডার করেন, দ্যাট ইজ 18 টাকা গ্যাস বাদ দিল, তাহলে আমাদের সিস্টেম ইনএফিশিয়েন্ট। গ্যাস ও জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে শিল্প উৎপাদন, পরিবহন ও সাধারণ মানুষের ওপর। পোশাক ও সার কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে বা বন্ধ হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যেমন আমরা মেশিন চালাতে পারি না, আমাদের কাজ করতে পারি না। আমরা যদি শ্রমিকরা যদি বসে থাকি, তাহলে আমাদের মালিকের ইনকাম হবে না, পরবর্তীতে আমাদের চাকরি হারানোর ঝুঁকি থাকবে। মালিকেরও একটা অসন্তুষ্ট, তার কারণ একটা মাস শেষ একটা স্যালারি আহে, যদি কাজই না চলে তাহলে স্যালারি করতে দিব। সমস্যার কারণে আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটতেছে, যার জন্য আমরা কাজ করতে পারতেছি না। আর আমাদের তো মালিক পক্ষ তো বসা বেতন দেবে না। এখন আজকে 4-5 ধরে গ্যাসের জন্য মেলা ক্ষতিকর। আমরা সব লোক সকালে আইসা ডিউটিতে আসি, সিগনেচার করে বিকালবেলা চলে যায়। কোম্পানির কোনো কাজের মধ্যে আমরা নিয়োগ করতে পারি না। সংকট মোকাবেলায় জ্বালানি ক্রয়ের সীমা, কর্মঘণ্টা কমানো ও আলোকসজ্জা নিয়ন্ত্রণের পাশাপাশি জরুরি আমদানি, এলএনজি সংগ্রহ ও 90 দিনের মজুদ পরিকল্পনা নিয়েছে সরকার। আমরা কিন্তু এই যে আমাদের অফিসার খারাপ দেখে আমরা এলএনজি প্রকিউরমেন্ট কিন্তু আমরা বন্ধ রাখিনি। আমরা গতকালকেও 4টা কার্গো ক্রয় করছি আমরা, যাতে অফিসার ওটা আসলে সঙ্গে সঙ্গে এই কার্গোগুলো আসে এবং এই কার্গোগুলো আমরা যদি আনলোড করতে পারি, তাহলে সমস্যা যতটুকু আছে তার থেকে অনেক অংশে কমে আসবে। আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারে বসাবো। জ্বালানি সংকট এখন আর শুধু গ্যাসের ঘাটতি বা আমদানির হিসাব নয়, এটা অর্থনীতি, শিল্প ও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার প্রশ্ন। চ্যানেল এস নিউজ ডেস্ক। দর্শক, নেত্রকোনা থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছেন সেখানকার গ্যাস ও লোডশেডিং এর সর্বশেষ খবর। অর্পিতা, আপনি জানেন যে নেত্রকোনা গ্যাস এবং পল্লী বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। সেই সাথে নেত্রকোনায় টানা 14 দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর
আজ প্রায় 9 থেকে 10 দিন যাবৎ কিন্তু গ্যাস আবারও সংকট দেখা দিয়েছে। সেই সাথে আমি গতকাল এবং আজ যে নেত্রকোনার একমাত্র গ্যাস সিএনজি যে পাম্পটি রয়েছে সেই পাম্পে এসে আমি দেখতে পেয়েছি যে এখানে গতকাল বিকাল থেকে গ্যাসের চাপ কম ছিল। সেই সাথে বাসাবাড়িতেও রাত্রে চুলায় কিছুটা গ্যাস আসলেও কিন্তু দিনের বেলা একেবারে বন্ধ থাকে। আমি এখানে পাম্পের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে গতকাল বিকাল থেকে কিছুটা গ্যাস আসলেও কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের চাপ কমতে শুরু করেছে। এদিকে পল্লীবর্তী কর্তৃপক্ষ আমাকে আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে গ্রাম অঞ্চলে যে পল্লী বিদ্যুৎ গ্রাহকটা রয়েছে সেখানে কিন্তু তারা দিনের 16 থেকে 17 ঘন্টায় তারা বিদ্যুৎ পাচ্ছে না। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাস এবং বিদ্যুতের সংকট। অর্পিতা। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ এখনও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 908 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত মৃত্যু 99টি। একই সময়ে হাম বা এর উপসর্গ নিয়ে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা 1,42,000 ছাড়িয়েছে। টিকা দেওয়ার পরও কমছে না হামের প্রাদুর্ভাব। জনস্বাস্থ্য গবেষণা বলছে এর পেছনে ভাইরাসের নতুন রূপের চেয়ে ইমিউনিটি গ্যাপ, অপুষ্টি, চিকিৎসায় বিলম্ব এবং অ্যাডিনো ভাইরাসের দ্বৈত সংক্রমণ বড় ভূমিকা রাখতে পারে। এদিকে জানুয়ারি থেকে 17 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,000-এর বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে প্রায় 70 জনের। দুই রোগ মোকাবেলায় টিকাদান, নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমি সকাল 5টা বাজে আমার মেয়েকে নিয়ে জিরানিতে রওনা দিয়েছি গাড়ির জ্যামের জন্য। আসতে আসতে আমার একটু দেরি হয়েছে। আইসে সাইরাও সিরিয়ালে বৈশা থেকে এইমাত্র আমি আল্ট্রার রিপোর্টটা হাতে নিয়ে এই যে দাঁড়াইছি। এখনো এই পর্যন্ত সিরিয়াল আছে, আমি কখন ঢুকতে পারবো আমি জানি না। আমার বাচ্চাটাকে আমি কোলে নিয়ে আসছি। আসলে আমরা প্রায় 9টার পরে থেকে এখানে সিরিয়ালে দাঁড়াইছি, এখন অবধি ডাক্তারের সিরিয়াল পাইনি। তো কাজকর্ম সাইরা এইভাবে সিরিয়ালে দ্বারা আমাদের একটু কষ্ট হচ্ছে। আমরা তো এখানে গার্মেন্টস কর্মী, তো ওই সিরিয়ালটা যদি একটু মেনটেন করে আরও তাড়াতাড়ি দ্রুত গতিতে কাজ করা যায় আমাদের জন্য বেটার হয়। 11টার সময় আসিয়া লাইনে দেওয়ার আগে টিকিট নিলাম 10 টাকা দিয়ে। টিকিট নেওয়ার পরে আবার গেছি ডক্টর দেখাইতে, ওখানে সিরিয়াল দেওয়ার পরে ডক্টর দেখার পরে আবার দিল ওষুধ। আর ওষুধের ওই জায়গায় আরও বেশি সিরিয়াল, একজন ওষুধ দেয় যেখানে 2জন করে দিয়েছিল আগে। এরপরে এখনও শেষ হয় নাই, আবার দিছে টেস্ট দিছে, ওখানে এখন যাবো। 10টায় আসছি, আসার পরে টিকিট কাটছি, ওইখানে ভিড় ছিল। পরে আবার এই যে ডাক্তারের কাছে গেছি, ওইখানেও সিরিয়াল ছিল। এখন ওষুধের এইখানেও সিরিয়াল। এইভাবে এখন কষ্ট করে নেওয়া লাগছে, এখন কি করব। আমি অনেক সিরিয়ালে ছিলাম, সিরিয়াল থেকে তারপর ডাক্তারের কাছে আসছি, ডাক্তারের কাছে সিরিয়াল ওই যে দেখে তারপরে এই জায়গায় আসছি। অনেক 20 জনের পরে সিরিয়াল অনেক। দর্শক, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাম ও ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ অর্পিতা। আমি এখন রয়েছি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি বিভিন্ন এলাকা থেকে হাম এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে রোগীরা আসছেন। আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই হাসপাতালে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের টিকিট কাটতে হচ্ছে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদেরকে ডাক্তার দেখাতে হচ্ছে। এতে তাদের সময়ের অনেক মূল্যবান সময়ের অপচয় হচ্ছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে হাসপাতালে 12 জন ডেঙ্গু রোগী রয়েছেন এবং 10 জন হামে আক্রান্ত রোগী রয়েছেন। ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা বিশিষ্ট, কিন্তু এই সাভার উপজেলায় প্রায় 70 থেকে 80 লাখ মানুষের বসবাস। এত বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দিতে কিন্তু তারা হিমশিম খায় এবং তাদের লোকবল সংকটের কারণে তারা কিন্তু প্রকৃত সেবাটা দিতে পারছে না। এই ছিল আমার কাছে সাভার থেকে ডেঙ্গু এবং হামের সর্বশেষ। অর্পিতা। ধন্যবাদ রাজীব আপনাকে। সরকারের 6 মাসের কার্যক্রমে খুব একটা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ সাংবাদিকদের তিনি বলেন, ঢাকা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, খাল লেক সংস্কার এবং রাস্তাঘাটের উন্নয়নের কাজ শুরু হয়েছে। তবে এসব উদ্যোগের সুফল মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে। বর্ষাকালে ঢাকার জলজট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবার জলজট তুলনামূলক কম সময় স্থায়ী হলেও সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সরকারের 6 মাসের কাজের সামগ্রিক মূল্যায়নে তিনি বলেন, খুব একটা সন্তুষ্ট হওয়ার মতন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কাজ শুরুর আগে পরিস্থিতি বুঝতে সরকারের কিছুটা সময় লেগেছে। একই সঙ্গে নতুন সরকারের কাজের ধরন বুঝতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরও সময় লাগছে বলে জানান তিনি। তো এটা তো পর্যায়ক্রমে রাতারাতি তো করা যাবে না। আমরা পর্যায়ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা আস্তে আস্তে আমাদের হেড অফিসগুলো থেকে শুরু করে মাঠ পর্যায়ে আমরা যাবো ইনশাল্লাহ। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ। 11 আগস্ট থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় ইতোমধ্যে 3 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন, যা এ যাবৎকালের মধ্যে রেকর্ড। এবার আইন সংশোধনের ফলে খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নেরও সুযোগ থাকছে। গত 10 আগস্ট প্রকাশিত ফলাফলে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। এবছর মোট 1,16,676 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। তবে সার্বিক পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটি গত বছরের তুলনায় কমেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় আছেন সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ সাংবাদিকদের তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের সংবাদ মাধ্যমে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে এমন খবর প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে আছেন কিনা তা স্পষ্ট নয়। এদিকে জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগের বিচার আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন কি লিখেছেন এই বিষয়ে আমার মন্তব্য করা। ৭১-এর যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আপিল চলবে কিনা সে বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ ৩ বিচারপতির বেঞ্চে আদেশ দেন। 2013 সালের 21 জানুয়ারি রায় ঘোষণার সময় বিদেশে পলাতক থাকায় নির্ধারিত 30 দিনের মধ্যে আপিল করতে পারেননি তিনি। ফলে প্রায় 13 বছর পর আপিলের সুযোগ পেয়েছেন আবুল কালাম আজাদ। হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাট সহ 8 অভিযোগের 7টি প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 31 আগস্টের শুনানিতে আপিলটি গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করবে আপিল বিভাগ। মৌলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। এখন বিপ্লব পরবর্তীতে যেই ট্রাইব্যুনালটা হয়েছে, পুনর্গঠিত হয়েছে, তারপরে বিচার বিভাগের যে বিষয়টা সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। এখানে শেখ হাসিনার ক্ষেত্রে ন্যায় বিচার করা হোক সেটাও আমরা চাই। আমাদের মৌলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই। ঢাকা সহ দেশের 13 জেলায় আজ দমকা বা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আজ ভোরে ঢাকা ও আশেপাশের এলাকায় অনুভূত হয়েছে মৃদু ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.0। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় 47 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর শিবপুরে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। দর্শক, টেকনাফ থেকে আবহাওয়া নিয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। অর্পিতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গত 3 দিন ধরে
বাংলাদেশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেটির ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন নদীবন্দর সমূহগুলোকে 3 নম্বর সতর্কতার সংকেত জারি রেখেছিল আবহাওয়া অফিস। আমার পেছনটা যদি আপনাকে একটু দেখাই, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত। এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ এবং সমুদ্রের বিশাল আকৃতির ঢেউগুলো কিন্তু তীরের হৃদয়ে আঘাত হানছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই সৃষ্ট লঘুচাপটি কিন্তু ঘনীভূত হয়ে আজ দুপুর নাগাদ বাংলাদেশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মাছ ধরা ট্রলার এবং নৌকাসমূহগুলোকে তীরের কাছাকাছি থেকে মাছ শিকারের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল কক্সবাজারের উকিয়ার ইনানি সমুদ্র সৈকত থেকে এখন পর্যন্ত আবহাওয়ার সর্বশেষ তথ্য। অর্পিতা। ধন্যবাদ মুজিবুর আপনাকে। স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় আশ্রয়ের দাবিতে বাংলাদেশি সহ শত শত অভিবাসী বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় রোববার এল ত্রাম্পোলিন সৈকতে জড়ো হয়ে তারা মরক্কোয় ফেরত না পাঠিয়ে স্পেনে থাকার সুযোগ দেওয়ার দাবি জানান। রয়টার্স বলছে 2 সপ্তাহ আগে ব্যাপক অভিবাসী ঢলের পর সেখানে এখনও 5 থেকে 8 হাজার মানুষ আটকে আছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সৈকতে খোলা আকাশের নিচে ঠান্ডা ও অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হচ্ছে তাদের। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া ও খোসপাঁচড়ার মতো রোগ। এদিকে গ্রিসে যাওয়ার চেষ্টায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 9 বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। মিশরের মার্সা মাতৃ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 29 বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাস কায়রো এ তথ্য জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। রোববার রাতে এক আবাসিক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে প্রভোস্টের কার্যালয়ে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, হলের সমস্যা নিয়ে কথা বলায় তাকে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং জোর করে লিখিত বক্তব্যে সই নেওয়ার চেষ্টা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রভোস্ট। রাত 12টার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা জড়ো হলে সংঘর্ষে হল সংসদের সাধারণ সম্পাদক ইমামুল হাসান আহত হন। পরে রাত 3টার দিকে প্রক্টরিয়াল টিম প্রায় 6 ঘন্টা পর প্রভোস্টকে উদ্ধার করে। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গ্যাস সংকটের সমাধান মিলছে না স্পষ্টতা, নাজুক শিল্প ও জনজীবন, কমছে দেশীয় গ্যাস, বাড়ছে আমদানি নির্ভরতা। হাম ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, টিকা দেওয়ার পরও মিলছে না সুফল, হামে মৃত্যু বেড়ে 908, ডেঙ্গুতে আক্রান্ত 23,000-এরও বেশি। এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের রেকর্ড, 3 লাখেরও বেশি শিক্ষার্থীর আবেদন, পুনর্মূল্যায়নের সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে জানালেন চিফ প্রসিকিউটর। এবং স্পেনে আটকে পড়া বাংলাদেশি সহ শত শত অভিবাসীর বিক্ষোভ, সেউতার সংকটে দুর্বিষহ জীবন, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 9 বাংলাদেশির মৃত্যু। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels news এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।